সেনা প্রধানও কি কোথাও গিয়ে মেনে নিচ্ছেন যে বাংলাদেশে জঙ্গি সম্প্রদায় অনেক বেশি মাথাচাড়া দিচ্ছে? বাংলাদেশের সাধারণ মানুষ রীতিমতো বিরক্ত, ত্রস্ত, ভীত। তাই সেনা প্রধান যখন তৎপর হচ্ছেন, তার যে ভাষণ, সেই ভাষণে কি কোথাও গিয়ে সেই জঙ্গি যে কথাটা বারবার ভারত আমেরিকা বলে এসেছে, সেই কথাটাকে তিনিও মেনে নিচ্ছেন? এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে নিঝুম মজুমদার, বাংলাদেশের আইনজীবী। আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো যে এই যে বাংলাদেশে জঙ্গিরা মাথাচাড়া দিচ্ছে, এই নিয়ে প্রচুর আমরা আলোচনা করেছি, এবার সেনা প্রধানের কথাতেও কি সেই একই সুর? সেনাপ্রধান গতকালকেই তো খুব সম্ভবত হয়, গতকালকে যে অফিসার্স অ্যাড্রেস যেটা আমরা বলে থাকি, অফিসারদের বিভিন্ন লগ এরিয়া জিওসি কমান্ডার যারা আছে তাদেরকে বিভিন্ন জিওসি বিভিন্ন অফিসাররা তাদের প্রতি তিনি একটা ভাষণ দিয়েছেন। সবার একটা সমবেত আলাপ আলোচনা সেখানে হয়েছে এবং সেই জায়গাটাতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী মাসে বা কিছু দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি ইসলামিক টেরোরিস্টদের অ্যাটাক হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং তার কাছে এই ব্যাপারে ইন্টেল রয়েছে। দেখুন, বাংলাদেশ যে একটা এই ধরনের একটা সিচুয়েশনের উত্তপ্ত জায়গাতে রয়েছে, সেটা বোধ করি 5ই আগস্টের পরে এটার জন্য খুব বড় রাজনৈতিক বিশ্লেষক হতে হয় না। এর দায় তো সেনাবাহিনীর উপরে। আমি অনেক জায়গাতেই আমার ক্ষোভটা আমি প্রকাশ করতে পারি। যেমন এই যে আপনার আনসার আল ইসলামের এই ভয়ঙ্কর মৌলবাদী, সে এতগুলো খুনের আসামি, এতগুলো হত্যা মামলা, এত কিছুর আসামি অবস্থাতে সে মুক্তি পেল। আমরা দেখেছি সেনাবাহিনীর অফিসাররা তাকে তার পাশে দাঁড়িয়ে আছে আর সেখানে উল্লাস করছে, গান স্যালুটের কথা আমরা ছবিতে দেখেছি। আইসিস এর পতাকা সেনাবাহিনীর পাশে তুলে ধরা, কিন্তু সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখেনি। 32 নম্বরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ পীঠ স্থান, সেই জায়গাটাকে ঘুরিয়ে দেওয়া হলো। সেনাবাহিনী কোনো ধরনের কোনো ভূমিকাই রাখতে পারেনি এবং সেই বিল্ডিং এ আপনার আইসিস এর পতাকা ঝুলিয়ে দেওয়া হলো। সেই জঙ্গিরা সেখানে উল্লাস করলো, সেখানেও সেনাবাহিনী নীরব। সুতরাং সমস্ত কিছু মিলে, এবং আপনি জানেন যে ইসলামিক যেসব টেরোরিস্ট আছে, যেমন আপনার এই যে হারুন ইজহার নামের ভয়ঙ্কর রকমের টেরোরিস্ট এবং আমির হামজা থেকে শুরু করে যারা যারা বাংলাদেশে ইসলামিক এই টেরোরিস্ট নামে আমরা চিনি জানি, এরা প্রত্যেকেই এক ধরনের ভয়ঙ্কর ভাবে বাংলাদেশকে এই টেরোরিজমের জায়গাতে নিয়ে যেতে চাচ্ছে এবং তাদের সাথে সিরিয়া বলেন, তারপরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাদের যে যোগাযোগ আছে সেটা আমাদের কাছে নতুন কিছু না। এইরকম একটা জায়গাতে, এবং এর সাথে যুক্ত হয়েছে আপনার আইএসআই, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে ঘাঁটি গেড়েছে বলে আমাদের কাছে প্রবলভাবে আমাদের কাছে সেই সব ইনফরমেশন গুলো ছিল, আছে। এবং পাকিস্তানি আইএসআই এর এখানে যাতায়াত, তাদের ঘাঁটি গাড়া, এবং বাংলাদেশের 2024 সালের যে জাতীয় ইলেকশন হয়ে গেল তারপরে ইউক্রেন থেকে বয়ে আসা অস্ত্র, মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রায় 10-15 হাজারের মতো অস্ত্র ঢোকা, এই সমস্ত কিছু পরিষ্কারভাবে নির্দেশ করে যে বাংলাদেশে একটা বড় ধরনের দুর্ঘটনা করবার জন্য এই দুর্বৃত্তরা, এই মৌলবাদীরা চেষ্টা করছে। সেই জায়গা থেকে যেমন আপনারা যেই হেডিংটা দিয়েছেন যে দেশের ইসলামী জঙ্গি পরিচয় মানল কার নির্দেশে, দেখুন বাংলাদেশকে একটা এই ধরনের ইসলামী জঙ্গির একটা পীঠস্থান হয়ে যাচ্ছে বলে পৃথিবীর বিভিন্ন বিশ্লেষকরা বলেছে। সাম্প্রতিক সময় তুলসী গ্যাবার্ড যখন ভারত সফরে আসলেন এই 16ই মার্চে, তিনি কিন্তু তার এই কনসার্ন প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যেটা নিয়ে বাংলাদেশের বা এই পূর্ব পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন রকমের হাস্যকর প্রতিবাদ লিপিও গেছে, আমরা সেটা দেখেছি। এবং এগুলো তো ফ্যাক্ট, আপনি তো আসলে এগুলো লুকাতে পারবেন না। ফলে এই যে একটা ট্যাগ হয়ে যাচ্ছে বাংলাদেশ, যেই বাংলাদেশ ছিল, যে বাংলাদেশ এখন একটা জঙ্গি তকমা পেতে যাচ্ছে, শেষ পর্যন্ত তো সেনাপ্রধান বলেই বসলেন যে এই ধরনের একটা সম্ভাবনা আছে। বোধ করি সে কারণেই তিনি তার সমাবেশে এটা বলেছেন এবং সবাইকে সেই কারণের জন্যই কি সেনাপ্রধান হঠাৎ করে এত বেশি তৎপর হয়ে উঠলেন এবং আমরা দেখলাম রাতারাতি তিনি প্ল্যান করা শুরু করলেন, বৈঠক করা শুরু করলেন? দেখুন, সেনাবাহিনীর বৈঠকের পেছনে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশটা তো আছেই। সেনাবাহিনীর দিকে আঙুল তাক করা, সেনাবাহিনী অনেকদিন ধরে চলছে, কিন্তু রবিবারে তাকে হঠাৎ করে অনেক বেশি তৎপর হতে দেখা গেল। তৎপর হওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশের মানে এই যে যারা দখলদার বাহিনী, তারা সেনাবাহিনীকে মুখোমুখি নিয়ে এসছে।
তারা বলছে যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করছে, তারা বলছে সেনাবাহিনী আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে চায়, মানে নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। ফলে সেনাবাহিনীর যিনি প্রধান, তার সম্ভবত প্রয়োজন পড়েছে যে তার অফিসারদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা, কথা বলা। কারণ তিনি একটি বাহিনী পরিচালনা করেন, বাহিনীর প্রধান। ফলে এই বাহিনী সম্পর্কে যখন এই ধরনের কথাবার্তা আসবে, তার নিশ্চয়ই তার অফিসারদেরকে অ্যাড্রেস করতে হবে। প্লাস আমরা এই মৌলবাদীদের আশঙ্কার কথা বা হামলার কথা শুনেছি, যেহেতু সেনাবাহিনী এইসব প্রতিরোধে একটা বড় ধরনের ভূমিকা রাখার সম্ভাবনা আছে বা রাখবে, ফলে তাদেরকে নিয়েই এই মিটিংটা তড়িঘড়ি করে হবে এবং সেই সম্ভাবনাটা খুব কাছে বলেই তিনি করেছেন। এই কারণেই তিনি করেছেন, এটাই আমি বিশ্বাস করি। পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু বেশ নজরে এসেছে, আমরা যে নামটা দেখলাম যে সেনাবাহিনী হঠাৎ করে বাংলাদেশের রাস্তায় রীতিমতো চলাফেরা করছেন, তারা বার্তা দিচ্ছেন, সেনাবাহিনীর তরফ থেকে যে বার্তাটাও দেওয়া হচ্ছে, সেনাপ্রধান নিজে বার্তা দিয়েছেন যে উস্কানিমূলক কোনো মন্তব্যে বা প্ররোচনায় কেউ পা দেবেন না, স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কোথাও গিয়ে বাংলাদেশের পরিস্থিতি যে এতটা খারাপ হয়ে যাচ্ছে, এবার রাশ টানার একটা চেষ্টা। সেনাবাহিনীর ট্রুপস বাংলাদেশে অনেকদিন ধরেই আছে। 5ই আগস্টের পর থেকেই সেনাবাহিনী গত 7-8 মাস ধরে ঢাকার রাস্তাতে বা বাংলাদেশের রাস্তাতে আছে। এটা নতুন কোনো ঘটনা না, এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে। ইয়েস, এই সাম্প্রতিক সময় যখন সেনাবাহিনীকে এই টোকাইগুলো নিয়ে নিন্দে মন্দ করলো, তাদেরকে জনতার মুখোমুখি কাতারে তাদেরকে টানিয়ে নিয়ে আসলো, তাদের মুখোমুখি একটা সংঘর্ষের মতো অবস্থা তারা নিয়ে আসলো, তখন সেনাবাহিনীর অনেকগুলো ইউনিট বা ঢাকার বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য যে কোনো অপ্রীতিকর সিচুয়েশনের জন্য। কারণ এই টোকাইরা এর আগেও আপনার AK-47 তারপরে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আপনার মানুষকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে। এই ধরনের ঘটনা তারা আবার ঘটাতে পারে বলে একটা আশঙ্কা করছে। এবং আমি আগেই আপনাকে বলেছি যে তারা কিন্তু একবার ধমক দিয়েছিল যে 5ই আগস্টে তাদের সশস্ত্র বিপ্লব করবার সম্পূর্ণ প্রস্তুতি ছিল। তো কিছু টোকাই যদি বলে যে তারা সশস্ত্র বিপ্লব করবে, অস্ত্রটা পেল কোথায়? তার মানে বাংলাদেশে এখনো অবৈধ প্রায় 15-16 হাজার অস্ত্র আছে। পুলিশের অস্ত্র যে ছিনতাই করা হয়েছে সেগুলো কোথায়? এই যে পুলিশের অস্ত্র ছিনতাই করা হলো, থানা লুট করা হলো, সেই অস্ত্রগুলো যে নেওয়া হলো সেগুলো কি উদ্ধার হয়েছে? হয়নি। ইউক্রেনের কিছু অস্ত্র যে মিয়ানমার হয়ে বাংলাদেশে এসেছে, সেইটা কোথায় গেল? ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতিতে সেনাবাহিনী মনে করেছে যে এই ঘটনার জন্য তাকে সতর্ক থাকা প্রয়োজন। আমার মনে হয় সে কারণে তারা রাস্তাতে টহলটা বাড়িয়েছে, তাদের প্রস্তুতিটা আরেকটু বেশি করে করেছে, এবং যেটা আমাদের চোখে এসেছে এটাই সম্ভবত আপনি রেফার করছেন। আমি ভুল না সেখানে দাঁড়িয়ে নির্বাচনের কথা বিভিন্ন সময় শোনা যাচ্ছে, যদিও নির্বাচন কবে হবে সেটা এখনো বড়সড় প্রশ্নের মুখে। এরপরে কি পরিস্থিতিকে আস্তে আস্তে শান্ত করে নির্বাচনের পথে হাঁটার কোনো প্ল্যান শোনা যাচ্ছে?